সেই দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু চলুন সূচনাতে কিছু তথ্য এবং কথা তুলে ধরতে চাই। বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ড ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভাষণ দেন। সেই ভাষণটি ছিল মিথ্যে ভরা, বিভ্রান্তিকর এবং একেবারেই দ্য রাম্বলিং অফ ম্যাড কিং। এর সঙ্গে যুক্ত করুন বুধবারের আরেকটি বক্তৃতা, যেখানে তিনি নিজেকে প্রেসিডেন্ট হিসাবে 365 উইনস ইন 365 ডেজ দাবি করেছেন। প্রায় 1 ঘন্টা 45 মিনিট ধরে অসংলগ্ন কথাবার্তা, মিথ্যে এবং এলোমেলো বক্তব্য দিয়ে যান। তারপরও আছে নরওয়ের প্রাইম মিনিস্টারকে পাঠান সেই অ্যাবসলিউটলি বুলশিট খুকু ব্যানানা লেটার গ্রিনল্যান্ডকে নিয়ে। আর সবশেষে গভীর রাতে ট্রুথ সোশ্যালে তার লাগাতার র্যাম্বলিং। এই সব কিছুই একসাথে মিলিয়ে আমার কাছে এবং আরও অনেক মানুষের কাছেই অনেক কিছুটা স্পষ্ট হয়ে উঠছে যে আসলে ট্রাম্প ইজ অফ হিজ এফ রাকার্স অ্যান্ড আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের জন্য সত্যিকার অর্থে উপযুক্ত নন। তার মেন্টাল ডিক্লাইন নিয়ে কথা বলা উচিত ছিল আজকে, কিন্তু সেটি আমরা করব না। চলুন প্রথমে ফিরে যাই ডাভোসে, সুইজারল্যান্ডে আরেকবার, যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চলছে। সেখানে ট্রাম্প একটি হেডলাইন স্পিচ দেন, যা 1 ঘন্টারও বেশি সময় ধরে এলোমেলোভাবে চলতে থাকে। এই বক্তৃতা তিনি একের পর এক আমাদের আমেরিকার ঘনিষ্ঠ মিত্র যারা আছে, ফ্রান্স, ইউকে, তাদেরকে নিয়ে উপহাস করেন। তিনি দাবি করেন আমেরিকাকে তিনি ইকোনমিক মিরাকল এনে দিয়েছেন। ইউরোপকে নিয়ে হাসি ঠাট্টা করেন এবং রিনিউয়েবল এনার্জির পেছনে সময় নষ্ট করার জন্য এমনকি বলেন উইন্ড টারবাইন নাকি শুধু স্টুপিড পিপলদের জন্য। তিনি ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে নিয়ে ব্যঙ্গ করেন এবং দাবি করেন ম্যাক্রন নাকি ট্যারিফ নিয়ে তাকে অনুরোধ করেছিলেন পিছু হটতে, যা ফ্রেঞ্চ প্রেসিডেন্ট সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তিনি আমেরিকার ফার্মাসিউটিক্যাল কস্ট কমানোর দাবি করেন এবং বলেন 100, 200%, 600, 300, 600% কমিয়ে এনেছেন প্রেসক্রিপশন ড্রাগস। আমি জানি না কোথা থেকে কিভাবে, অঙ্ক হিসাবে তো মিলে না। এরপর ট্রাম্প বলেন, কোট, ক্যানাডা লিভস বিকজ অফ ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ক্যানাডা বেঁচে আছে আমেরিকার জন্যে। গ্রিনল্যান্ড প্রসঙ্গে তিনি দাবি করেন, যদিও আমরা শুনছি একটি সমঝোতায় এসেছে, তিনি দাবি করেন অ্যান্ড আই কোট, যে তিনি ফোর্স ব্যবহার করবেন না, অর্থাৎ শক্তি প্রয়োগ করবেন না গ্রিনল্যান্ডকে নিয়ে নেওয়ার জন্য। তার যুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা নাকি গ্রিনল্যান্ডের মালিক ছিল এবং ডেনমার্ককে সাহায্য করার পর এটা একটা স্টুপিড ডিসিশন ছিল সেটিকে ফেরত দেওয়া, যখন হিটলার ডেনমার্ক আক্রমণ করে দখল করে নিয়েছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। এর ঠিক বিপরীতে ক্যানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি একটি ভাষণ দেন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমবর্ধমান স্ট্রং ম্যান টেরানির বিপরীতে একেবারে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের নাম একবারও উল্লেখ করেননি, কিন্তু বার্তাটি ছিল ক্রিস্টাল ক্লিয়ার। সত্যি বলতে কি, ট্রাম্পের বক্তৃতা দেখার পর কার্নির বক্তব্য দেখা ছিল একেবারেই জারিং, কারণ আমরা যেন ভুলেই গিয়েছি প্রপার ডিপ্লোমেসি কাকে বলে আর একজন ফাংশনিং হেড অফ স্টেট কিভাবে কথা বলেন। গত 1 দশক ধরে ট্রাম্প যাই ক্যামেরার সামনে করে এসেছেন, সেই বাম্বলিং বলশেট কেই আমরা স্বাভাবিক ধরে নিয়েছি। এমনকি বাইডেনের ক্ষেত্রেও এটি সত্য, যার বক্তব্য অনেক সময় বেয়ারলি কোহেরেন্ট ছিল এবং দেখতে সত্যিকার অর্থে কষ্টকর ছিল। ডাভোসে প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে 1 ঘন্টার বেশি সময় ধরে কথা বলে কিছুই বলেননি প্রকৃতপক্ষে, সেখানে কার্নি মাত্র 15 মিনিটে সরাসরি মূল কথায় পৌঁছে যান। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ইন্টারন্যাশনাল রুল বেস অর্ডার তৈরি হয়েছিল সেটি আংশিকভাবে ফলসুড, অর্থাৎ মিথ্যার উপর দাঁড়িয়েছিল। কিছু সরকার পেয়েছে অ্যাসিমেট্রিক্যাল ট্রিটমেন্ট, যারা সবসময় শক্তিশালী দেশগুলোর নিজের ইচ্ছা মতো নিয়ম তৈরি করেছে, নিয়মের থেকে বেরিয়েছে, নিয়ম ভেঙেছে। তার কথায় এই ওয়ার্ল্ড অর্ডার এখন ভেঙে পড়েছে। দ্য ওয়ার্ল্ড অর্ডার হ্যাজ রাপচার্ড। এই একটি জায়গায় ট্রাম্প এবং কার্নির মিল ছিল, আর কোথাও কোনো মিল ছিল না। 1 বছর ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার থাকার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বছরের রেকর্ডকে একের পর এক অর্জন হিসাবে গল্প তুলে ধরেছেন অনেকের সামনে, সবার সামনে, যার মধ্যে রয়েছে দাবি করেছেন অর্থনৈতিক সাফল্য, সীমান্তে নিরাপত্তা জোরদার করা, বৈদেশিক নীতির অগ্রাধিকার নতুনভাবে সাজানো, এবং তার মেগা সমর্থকরা 365 উইনস ইন 365 বলে উদযাপন করেছেন। নিজেও তিনি উদযাপন করেছেন, বলেছেন অভিবাসন, শিল্পখাত, শান্তি চুক্তি নিয়ে তার কথিত রূপান্তর গল্পগুলো পদক্ষেপ কথা বলেছেন বারবার করে। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তারা দেখাচ্ছেন চাকরির প্রবৃদ্ধি স্থবিরতা,
জীবনযাত্রার খরচ বেড়েছে, এক্সিকিউটিভ অর্ডারের আগ্রাসী ভূমিকা বেড়েছে এবং জনসমক্ষে দেওয়া বক্তৃতা বারবার ফলস ক্লেম অর্থাৎ মিথ্যা কথা বলা হয়েছে সবসময়। এর ফল হিসাবে তার জনসমর্থন কমছে এবং অনেকে বলছেন যে আমেরিকান অর্থনীতি, অভিবাসন এবং ডোমেস্টিক নর্মের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে ব্যাপক অসন্তুষ্ট প্রকাশ করা হচ্ছে। চলুন আজকে এই সমস্ত বিষয় থাকবে বাংলাদেশ নিয়ে আলোচনা। নির্বাচন ঘনিয়ে আসছে, কারা নির্বাচনে আছেন, তরুণদের কেন দেখছি না, সব বুড়োরা আবার কেন আসছেন ইলেকশনে, আমরা আসলে কোন পথে হাঁটছি, সবই থাকবে আজকের আলোচনায়। শুরু করব, স্বাগত জানাচ্ছি প্রথমে সাংবাদিক, লেখক এবং গবেষক হাসান ফেরদৌস, আর স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর নাকবিরুর রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি জানি আপনারা দুইজনে হাসছেন, কিন্তু আই হ্যাড টু ভেন্ট মাই ফ্রাস্ট্রেশন আফটার লিসেনিং টু ট্রাম্প অ্যান্ড লিসেনিং টু কার্নি অ্যান্ড গোয়িং ওভার হোয়াট ইজ হ্যাপেনিং, কী হচ্ছে আমাদের চারপাশে। আমরা হাসান ফেরদৌস আপনাকে দিয়ে শুরু করব, কিন্তু আমি কার্নির যে বক্তব্যর ছোট্ট একটি ক্লিপ আছে আমাদের কাছে, আমি সেটি আপনাদেরকে দেখাতে চাই, তারপর যাব সেই বক্তব্যে। চলুন আমরা দেখে নিই সেই ক্লিপটি। Great powers have begun using economic integration as weapons. Tariffs as leverage, financial infrastructure as coercion, supply chains as vulnerabilities to be exploited. You cannot live within the lie of mutual benefit through integration when integration becomes the source of your subordination. The multilateral institutions on which the middle powers have relied, the WTO, the UN, the COP, the architecture, the very architecture of collective problem solving are under threat. And because of that, we could pursue values-based foreign policies under its protection. We knew the story of the international rules-based order was partially false, that the strongest would exempt themselves when convenient, that trade rules were enforced asymmetrically. Let me be direct. We are in the midst of a rupture, not a transition. Over the past 2 decades, a series of crises in finance, health, energy, and geopolitics have laid bare the risks of extreme global integration. But more recently, great powers have begun using economic integration as weapons. Argue the middle powers must act together because if we're not at the table, we're on the menu. If you're not on the table, you're on the menu. হাসান ফেরদৌস, আমি আপনার কাছে শুনবো আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ হাবিব ভাই। নকিব ভাই, অনেকদিন পরে দেখছি, আপনাকে সালাম জানাচ্ছি। কার্নি যে কথা বলেছেন নতুন কোনো কথা কিন্তু নয়। বিশ্ব ব্যবস্থা বড়দের নিয়ন্ত্রণে, তারাই ছড়ি ঘোড়ায়, এটা আমরা জানতামই। এখন জানলাম যে এই যে বিশ্ব ব্যবস্থা, এই মাঝের দেশগুলি, কানাডা, ইউকে, ফ্রান্স মনে করা যাক, যারা ভাবতো আমরাও বুঝি এই বিশ্ব ব্যবস্থা ছড়ি ঘোরানোর অংশীদার, এখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে বলে তার কার্নির মুখ থেকে আমরা এই কথাগুলি শুনছি। সত্য কথা তিনি বলেছেন, কিন্তু এই সত্য কথাগুলি এতদিন পর্যন্ত আমাদের জন্য, তৃতীয় বিশ্বের জন্য খাঁটি ছিল। নতুন যা হচ্ছে এই যে কার্নি খোলামেলা ভাবে বলছেন যে আমরা যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে ট্রান্স আটলান্টিক পার্টনারশিপ গড়ে তুলি, যার কেন্দ্রে আছে নেটো, যার কেন্দ্রে আছে জাতিসংঘ, যার কেন্দ্রে আছে আইন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা, তা ভেঙে পড়েছে। এবং তিনি অলক্ষ্যে বলছেন যে ভেঙে পড়ার মূল কারণ কোনো দেশ, তিনি স্পষ্ট নাম বলেননি কিন্তু বুঝি আমরা, তিনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই বিশ্ব ব্যবস্থাকে তার নিজের স্বার্থে ব্যবহার করছে। এটা নতুন কোনো কথা না, কিন্তু খোলামেলা ভাবে এই প্রথম দেখলাম একদিন বললেন। ফলটা কি দাঁড়ালো? এর পরিপ্রেক্ষিতে আমরা সবাই জানি কেন এই কথাগুলো উঠছে। তা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, মূলত আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, এই বিশ্ব ব্যবস্থাকে ব্যবহার করছেন তার নিজের স্বার্থে এবং কোনো কোনো ক্ষেত্রে তার ব্যক্তিগত স্বার্থে। আমি এক্সাম্পল দিই, আপনি বলেছেন নোবেল পুরস্কারের কথা বলেছেন। নোবেল পুরস্কার দেয় নোবেল কমিটি বলে ফাউন্ডেশন বলে একটা জিনিস আছে, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। তারা ঠিক করে কে নোবেল পুরস্কার পাবেন না পাবেন। ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্যাম্পেইন করছেন তাকে এটা পুরস্কার দিতে হবে, এবং তিনি নরওয়ের প্রাইম মিনিস্টারকে লিখছেন যে তোমরা আমাকে নোবেল দিলে না তো, এখন আমি শান্তির মধ্যে নেই, এখন আমার কাছে শান্তি ছাড়া আমি যা কিছু করতে পারি, অন্য কথা আমি যুদ্ধও করতে পারি। এবং যুদ্ধ তিনি করেও দেখেছি আমরা। মাদুরোকে ধরে নিয়ে এসছেন, ইরানের সঙ্গে তিনি ইরানের বোমা ফেলেছেন, নাইজেরিয়ায় বোমা ফেলেছেন।
এ নিয়ে আমরা তর্ক করতে পারি, কথা বলতে পারি, কিন্তু মূল কথা দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সাহেব পুরো বিশ্ব ব্যবস্থাকে তার পকেটের একটা কিছু বলে মনে করছেন। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে 2 সপ্তাহ আগে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার তোমার এই যে তুমি করছো, হোয়াট ক্যান স্টপ ইউ? আন্তর্জাতিক আইন তোমাকে বাধা দিতে পারে? কারণ তিনি বলছেন, আমি আন্তর্জাতিক আইনে বিশ্বাস করি না, একমাত্র বাধা হতে পারে মাই ওন মোরালিটি, আমার নিজের ভালো মন্দ বোধ, মাই ওন মাইন্ড। তার মানে আমি যা ভালো মনে করব তাই করব, আমি যে ভালো মনে করব না তা করব না। অর্থাৎ তিনি সমস্ত বিষয়ের একমাত্র জাজ, তিনি জাজ, তিনি এক্সিকিউশনার, তিনি ফলে এই একটা অবস্থার মধ্যে পড়ে আমরা দেখলাম পশ্চিম ইউরোপীয় দেশগুলি এবং কানাডা উঠে দাঁড়ালো। এতদিন পর্যন্ত আমরা রা শুনি, আমরা কি দেখেছি? ছুটে আসছে ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ইউকের প্রধানমন্ত্রী রাজার চিঠি নিয়ে, আসো আমার দেশে বেড়াতে আসো, মানে তাকে খুশি করা যায় কিভাবে আমরা দেখেছি। তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার জন্য দেখেছি আমরা বিশ্ব নেতারা ছুটে আসছেন ওয়াশিংটন পর্যন্ত। এই প্রথম যখন গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আস্ফালন করছেন যে তিনি গ্রিনল্যান্ড নিয়ে নেবেন হয় ভালোভাবে, শান্তিপূর্ণভাবে, নয় জোর করে, হয় সহজ পথে নয়তো বাঁকা পথে। আমরা বলি না সহজ পথে বাঁকা পথে, উনি এক্স্যাক্টলি এইভাবেই বলেছেন, দ্য ইজি ওয়ে অর দ্য হার্ড ওয়ে। নরওয়ে হচ্ছে, ডেনমার্ক হচ্ছে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি অংশ, আজ থেকে নয়, 300 বছর ধরে গ্রিনল্যান্ড নরওয়ের কলোনি ছিল। 1953 সালে এই অঞ্চলটি ডেনমার্কের একটি সেমি অটোনমাস অঞ্চল হিসেবে ডেনমার্কের অন্তর্ভুক্ত হয় এবং এখন পর্যন্ত সেই ব্যবস্থা চালু আছে। অর্থাৎ ডেনমার্কের একটি ইন্টিগ্রাল পার্ট হচ্ছে গ্রিনল্যান্ড, এবং ডেনমার্ক নেটোর একজন ফাউন্ডিং মেম্বার। এখন সেই ফাউন্ডিং মেম্বার সম্বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এটা আমাকে দিতে হবে, হয় সহজ পথে নয় বাঁকা পথে। এই কথা বলার পরেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে প্রথমবারের মতো আমার বিবেচনায় এই প্রথমবারের মতো দেখলাম আমরা নেটোর মেম্বাররা, পশ্চিম ইউরোপীয় দেশগুলি উঠে দাঁড়ালো, শীত দ্বারা শক্ত করলো এবং তারা বললো নট এনিমোর। ইন্টারেস্টিংলি ফিনান্সিয়াল টাইমস ট্রাম্পের নাম দিয়েছে টাকো, DACO। টাকো মানে ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। একটা এক্সাম্পল আপনাকে দিয়ে আমি, আপনার মনে আছে গত বছরে তিনি চীনের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলেন, দেদার ট্যারিফ ইম্পোজ করবেন। যে মুহূর্তে চীন পাল্টা ট্যারিফ দেওয়ার কথা বলল এবং তাদের রেয়ার মিনারেল আর্থের উপরে নিয়ন্ত্রণ আরোপ করলো, ট্রাম্প সাহেব চিকেন আউট, তিনি গলার স্বর নামিয়ে আসলেন এবং চীনের সঙ্গে নতুন চুক্তি করলেন। একই ঘটনা ঘটলো কিন্তু এই গ্রিনল্যান্ড নিয়ে। যে মুহূর্তে পশ্চিম ইউরোপীয় দেশগুলি নেটো মেম্বাররা বললো যে আর নয়, ফ্রান্স বললো, ইউকে বললো, কানাডা বললো, আমরা কি দেখলাম? ট্রাম্প সাহেব প্রথমে বললেন যে আমি যুদ্ধ করবো না, আমি জোর করবো না, আমি চাই গ্রিনল্যান্ড, কিন্তু শান্তিপূর্ণভাবে আমাকে দাও। এবং সে কথা বলার 24 ঘন্টার মধ্যে আমরা কি জানলাম? ট্রাম্প সাহেব মেনে নিয়েছেন নেটোর প্রস্তাব। প্রস্তাবটা কি? যে 1951 সালে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছিল, যে চুক্তির অধীনে গ্রিনল্যান্ডে প্রয়োজন সংখ্যক সামরিক আস্তানা নির্মাণ করতে পারবে ভারত যুক্তরাষ্ট্র, এবং প্রয়োজন বোধে সেখানে খনিজ অনুসন্ধান করতে পারবে। সে একই চুক্তি যে চুক্তির অধীনে আমেরিকা যখন খুশি যত খুশি সৈন্য পাঠাতে পারে, সে চুক্তি রিভাইভ করা হলো। এখন বলা হচ্ছে যে ফ্রেমওয়ার্ক, নতুন ফ্রেমওয়ার্ক। এবং ইন্টারেস্টিংলি যুক্তি এখন হচ্ছে যে ঠিক এই একই ফ্রেমওয়ার্কে যুক্তরাজ্য এবং সাইপ্রাসের মধ্যে এক চুক্তি আছে। সাইপ্রাসে কিন্তু যুক্তরাজ্যের সামরিক বাহিনী স্থাপনা আছে, মিলিটারি বেজ আছে, এবং সেই বেসগুলোর উপরে যুক্তরাজ্যের নিজস্ব সোভরেন্টি, তার সার্বভৌমত্ব সে অ্যাপ্লাই করতে পারে, মানে লিটারালি তারা সেখানকার মালিক। জি, একই কথা বলা হচ্ছে, নতুন চুক্তির কথা বলা হচ্ছে ডেনমার্কের সাথে, যে আমেরিকা যদি স্থাপনা নির্মাণ করে, সে স্থাপনাগুলোর উপরে আমেরিকার সোভরেন্টি থাকবে। তাহলে কি দাঁড়ালো? যে চুক্তি আমার সঙ্গে আজ থেকে না, এই 60 বছর ধরে রেডি হয়ে আছে, আই ক্যান গো অ্যান্ড ইউজ ইট এনি টাইম,
তা ব্যবহার না করে আমি অকারণে এই যুদ্ধ প্রস্তাব করতে যে কি করলাম, রাপচার, ইউরোপের সাথে, নেটো মেম্বারের সাথে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, অবিশ্বাস তৈরি হলো। সবচেয়ে বড় কথা, যে বিশ্ব ব্যবস্থা আমরা নির্মাণ করেছি, আমরা বলতে পারছি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই বিশ্ব ব্যবস্থাকে কলা আঙুল দেখালাম আমরা, ফলে আমাদের প্রতি অনাস্থা জাগলো, অবিশ্বাস জাগলো। ইয়া ইয়া হ্যাঁ, আমি আমি আসছি নেটো প্রসঙ্গে। সাধারণ আমেরিকানদের ধারণা খুবই খারাপ। তারা মনে করেন নেটোকে শুধু দেওয়া হচ্ছে, নেটোর বিনিময়ে আমরা কিছু পাই না নেটো থেকে। নেটোকে অর্থ দেওয়া হয় সারা পৃথিবীতে যাতে আমেরিকা ছড়ি ঘোরাতে পারে। দিস ইজ হোয়াট আমেরিকা গেটস। সো এনিওয়ে, এর চেয়ে অনেক বড় কথা আছে, আমি ছোট করে বললাম। নাকিবুর রহমান, আমি যাচ্ছি আপনার কাছে। এই যে আমরা শুনলাম কার্নির কাছে যে ইন্টারন্যাশনাল রুল অফ ল ওয়াজ পার্শাল লাইজ, মিথ্যে, আংশিকভাবে মিথ্যে। এবং কিন্তু আপনি যদি এটার এন্ড অফ রিসিভিং এন্ড অফ দ্য গুডিস থাকেন, অর্থাৎ আপনি যদি কিছু পেয়ে থাকেন, তাহলে ইউ আর ওকে উইথ দিস ইনজাস্টিস। অন্যদের প্রতি যে ইনজাস্টিস হচ্ছে, আপনি তো কিছু পাচ্ছেন, এটা আপনি কর্ণপাত করেননি। অন্যান্য দেশদের কথা বলা হচ্ছে। সো আমার প্রশ্ন আপনার কাছে, হোয়াট শুড উই ডু, ওয়ে ডু উই গো ফ্রম হিয়ার? অ্যান্ড উনি আরো বলছেন যে উই হ্যাভ টু হেজ আওয়ার রিস্ক, রাইট? আওয়ার রিস্ক বলতে উনি বোঝাচ্ছেন আওয়ার রিস্ক ইজ দ্য ইউনাইটেড স্টেটস। ওকে, এবং বলছেন যে আমরা যদি সেলফ সাফিসিয়েন্ট হতে চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু দরিদ্র হয়ে যাবো এই মুহূর্তে। এবং যদি আমরা আরো দরিদ্র হয়ে যাই এখন, তাহলে কিন্তু পৃথিবী অস্থিতিশীল হয়ে উঠবে। ওকে, বাট উনি আবারও বলছেন যে লেটস গো টুগেদার অল অফ আস অ্যান্ড হেজ আওয়ার রিস্ক টুগেদার, not international order as a weapon. Don't use the international rule and order as a weapon against one another. তো এই যে কথাটি শুনলাম, আপনার প্রতিক্রিয়াটি কি? এবং এই যে ডায়াগনোসিস উনি করলেন, is it too late? No, it's of course it's too late. এবং damage has been done. সত্যি কথা বলতে কি, যে আমরা যে নীতিবাক্যর বুলিগুলো আমরা এ যাবৎকালে পশ্চিমা মোড়লদের কাছ থেকে শুনি, এটার মধ্যে আমরা তো অনেক দিন ধরেই দেখছি যে চরম দ্বিচারিতা রয়েছে। সেই আমরা যদি ওয়ার এগেনস্ট টেরর থেকে শুরু করি, ইভেন তারও আগে আমরা যদি ইরান ইরাক যুদ্ধের দিকে যাই, তারপরে আফগানিস্তানে রাশিয়ার সাথে মার্কিন যে অ্যালাইড ফোর্সের যুদ্ধ, ভিয়েতনামে তারও আগে যদি আমরা যাই, কোনো জায়গাতেই কিন্তু আমরা দেখিনি যে when it comes to the the bosses of the world, everybody chose to keep quiet. আপনি চিন্তা করতে পারেন যে, again, I have no sympathy for a Venezuelan dictator. He was not elected by By the people. By the people, by a consensus election. But regardless, একটা সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে এরকম মানে বেডরুম থেকে কিডন্যাপ করে নিয়ে আসা, আমরা কোন দুনিয়াতে বাস করছি? সো when it hits home, then we speak out. আমরা আমাদের চোখের সামনে দেখলাম যে গাজাতে একেবারে মানে কি বলা যায়, যে সোশ্যাল মিডিয়া জেনোসাইড সংগঠিত হয়ে গেল, কেউ কোনো কথা বলল না। আমরা দেখছি এখন যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে কিনে নেওয়া, দখল করে নেওয়ার মানে আবদার আসছে। সো এই অবস্থা যখন আমরা দেখছি যে টেরিফকে ওয়েপেনাইজ করা হচ্ছে, সো এগুলা নিয়ে কথা যখন আমরা ইম্প্যাক্টেড হই নিজেরা, তখন কথা বলি, অন্যরা ইম্প্যাক্টেড হলে আমরা কথা বলি না। সো এইটা খুবই দুঃখজনক। এবং আই থিঙ্ক মানে দেরি করে হলেও যদি একটা রিয়েলাইজেশন হয় সবার জন্য, আমার মনে হয় যে ইটস বেটার লেট দেন নেভার। এই রিয়েলাইজেশনটা তো হওয়া উচিত। এবং ডোনাল্ড ট্রাম্প যেই রেকলেস কথা বলছেন, পলিসি করছেন, এটাতে তিনি সারা বিশ্বে আমেরিকার যে কিছুটা মানে, যদিও এই মোরাল হাই গ্রাউন্ডটা, মোরাল লিডারশিপটা দ্বিচারিতার দ্বারা ইম্প্যাক্টেড ছিল, তারপরেও কিছুটা মোরাল হাই গ্রাউন্ড ছিল, মোরাল লিডারশিপ ছিল। সেই জায়গায় কোনোদিন ফেরত আসতে পারবে কিনা আমেরিকা, এটা আমি 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 সন্দেহ পোষণ করি। এবং আপনি যদি দেখেন যে ঘরের মধ্যেও, এগেন বাংলাদেশে আমেরিকাতে
immigration system is broken. Nobody is disagreeing with that. We cannot have an open border. It's all good. কিন্তু আপনি আইসকে যেভাবে ওয়েপেনাইজ করছেন, ফেরদৌস ভাই এটা নিয়ে আরো অনেক পড়াশোনা করেছেন। ফেরদৌস ভাই লিখেছেনও বিভিন্ন সময় যে ইট রিমাইন্ডস আস গেস্তাপো। এক্স্যাক্টলি এভাবে আপনি মানে একেবারে মপের মতো মানে আপনি ত্রাস সৃষ্টি করে আহ, ভিন্ন বর্ণের মানুষদেরকে ধরে অত্যাচার করছেন। ইভেন আমেরিকান সিটিজেনদেরকে ডিপোর্ট করার ঘটনা ঘটছে অহরহ বিকজ দে লুক ডিফারেন্ট। এটা তো মানে দিস ইজ নট দ্য আমেরিকা দ্যাট উই হ্যাভ সিন। সো ঘরে বাইরে সত্যিকার অর্থেই আমরা কিন্তু মানে উই আর লিভিং ইন এ ডিফারেন্ট টাইম। এবং যারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক তারা একটা অল্টারনেটিভ রিয়ালিটিতে বসবাস করছেন। আপনি যেটা বললেন যে দে আর টেকিং এ ভিক্টরি ল্যাপ, যেখানে সারা দুনিয়াতে আমেরিকা একটা মানে রিডিকুলের বস্তুতে পরিণত হয়েছে। এবং ঘরের মধ্যেও মানে যেই ভীতি, যেই একটা মানে সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছে, আমি জানি না, ইট হ্যাজ বিন অনলি 1 ইয়ার। আমি জানি না যে আরো 3 বছর আমরা কিভাবে সার্ভাইভ করবো অনেস্টলি। Yeah. So to that, I'm going to tell you this: we survived 12 months, which feels like a decade. I think we will survive another 30 years, which is the 3 years left. It sounds stupid, but I'm telling you, this is how I feel. Okay? আপনি আইসের কথা বলছেন, আজকে একটি আইসের মেমো লিক হয়েছে। আপনারা দেখেছেন কি আমি জানি না। সেই মেমোতে লেখা আছে যে আইসকে কারো বাসার দরজা ভেঙে ঢুকতে ওয়ারেন্টের প্রয়োজন নেই। দিস ইজ ইন্টারনাল মেমো যেটা লিক হয়েছে। সো কাল মানে ওয়ার ইজ দ্য 4th অ্যামেন্ডমেন্ট রাইটস? তাহলে আমাদের তো সংবিধান থেকে এখন 4th অ্যামেন্ডমেন্ট রাইটটা মুছে দিতে হবে। কারণ কালকে আইআরএস বলবে, হ্যাঁ তোমার কাছে টাকা পাই, তুমি টাকা দাও, আমার দরজা ভেঙে সে ঢুকে যাবে, দেখবে যে আমার বাসার নিচে আমি বালিশের নিচে। এটা রেমেডি হলো এক্সারসাইজিং সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। ইউ নিড টু কিপ এ গান। দেখবে আমার বালিশের নিচে ডলার ঢুকিয়ে রেখেছি কিনা ট্যাক্স না দিয়ে। মানে ওয়ের রুল বেস ল শুধু তো পৃথিবীতে না, এই দেশেও শেষ। আর আপনি সঠিক বলেছেন, যদি সিটিজেন, তারা এখন দুইটি ক্লাস সিটিজেনশিপ তৈরি করেছেন, একটি হলো হোয়াইট আমেরিকান, আরেকটা হলো এভরিবডি এলস, ইউনো। সো আই ডোন্ট নো ওয়ার উই হেডিং। এনিওয়ে, হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি। প্রেসিডেন্ট ট্রাম্প 1 বছরের ভিক্টরি ল্যাপ দিয়েছেন, কিছুক্ষণ আগে শুনলেন নাকিবুর রহমানের কাছ থেকে, এবং খুব জোরে সোরেই দিয়েছেন। তো কয়েকটি ব্যাপার উনি বলেছেন এবং বড় বড় পত্রিকা, বড় বড় আউটলেট এগুলা ডিবাঙ্ক করেছেন। কিন্তু আপনার কাছে আমি শুনবো, এই যে একটা বছরে ইমিগ্রেশন, ইকোনমি, ট্রেড, ফরেন পলিসি এবং এক্সিকিউটিভ পাওয়ার, আসলে আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন এবং নাকি অবমূল্যায়ন করবেন, কিভাবে দেখবেন সেটি? রবি ভাই, এটা বোঝার একটাই পথ, দেশের মানুষ কি ভাবছে। দেশের মানুষ তো সেটা খাচ্ছে যেটা ট্রাম্প দিচ্ছেন আমাদেরকে, এরকম ভাবটা হচ্ছে এরকম। না না না, নট নেসেসারিলি। এটা ইন্টারেস্টিং। জনমত জরিপ কি বলছে? জনমত জরিপ, আমাদের হাতে কোনো ক্রিস্টাল বল নেই দেখে বলবো আমরা যে ট্রাম্পের কি অবস্থা। একটাই আমাদের পথ, একটাই আমাদের অঙ্ক, একটাই আমাদের হাতে অস্ত্র, তা হচ্ছে পাবলিক ওপিনিয়ন পোলে আমাদের দেখতে হবে যে এই মুহূর্তে কার কি অবস্থান, কেমন এবং কি অবস্থান। আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সাহেবের ওভারঅল অ্যাপ্রুভাল হচ্ছে গিয়ে, ওভারঅল বা মোটের উপরে তার অ্যাপ্রুভাল হচ্ছে লেস দেন 40%। আমেরিকার 37 থেকে 40% লোক মনে করে ঠিক আছে, তিনি ভালোই করছেন। 60% লোক মনে করে, 60% অফ আমেরিকান মনে করে যা হচ্ছে মোটি ভালো হচ্ছে না। তার চেয়ে বড় কথা বলি আপনাকে আমি, সামনে তো নির্বাচন, নভেম্বরের নির্বাচনের ফলাফল সবসময় কিন্তু ডিসাইড করে মাঝের লোকেরা, যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা রিপাবলিকানও নয়, ডেমোক্রেটও নয়, ইন্ডিপেন্ডেন্ট। কার্ল রোভ, আপনার মনে আছে নিশ্চয়ই, যাকে বলা হতো বুশের ব্রেইন বলা হতো। কার্ল রোভ এই সপ্তাহের কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে তিনি ইন্ডিপেন্ডেন্টদেরকে তার বিপক্ষ ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছেন। হি ইজ ড্রাইভিং ইন্ডিপেন্ডেন্স ইনটু অপোজিশন। এটা কার্ল রোভের কথা। কেন এই কথা তিনি বলছেন? একটা এক্সাম্পল দিই আমি। আমরা কথা বললাম গ্রিনল্যান্ড নিয়ে। আমেরিকার 86% লোক মনে করে গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আবদার ভুল। 86% অফ আমেরিকানস। এবং তার মধ্যে 68% হচ্ছে কি রিপাবলিকান, 94% হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট। ক্লোজ টু 100% ইন্ডিপেন্ডেন্ট মনে করছে যে
ট্রাম্প সাহেব ভুল করছেন। আরেকটা এক্সাম্পল আপনাকে দিই আমি। 50%, এটা সিএনএন এর রিপোর্ট, এটা 58% আমেরিকান মনে করে ট্রাম্প সাহেবের প্রেসিডেন্সি ইজ এ ফেলিয়ার। 58% অফ আমেরিকান মনে করছে যে ট্রাম্পের এই সেকেন্ড টার্ম প্রেসিডেন্সি ইজ এ ফেলিয়ার, 58%। আর 66% অফ ইন্ডিপেন্ডেন্স মনে করছে ট্রাম্প সাহেব ইজ এ ফেলিয়ার। তার মানে কি দাঁড়ালো, ট্রাম্প সাহেবের যে কোর ভোটার আছে 30%, মেবি 32% হতে পারে, তারা এখনো মোটামুটি তার সঙ্গে আছেন। কিন্তু ক্রমান্বয়ে দেখতে পাচ্ছি আমরা যে দেশের বৃহদাংশ মানুষ, অধিকাংশ মানুষ ক্রমান্বয়ে দলছুট হয়ে পড়ছেন। মোর ইম্পর্টেন্টলি যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা আগামী বছরের এই বছরের নভেম্বর নির্বাচন এবং 28 সালের নির্বাচনকে ডিসাইড করবেন, তারা বড় সংখ্যায়, ভারী সংখ্যায় দল ত্যাগ করছে। আমি শেষ করছি এই বলে যে ট্রাম্প সাহেব যে কিছু অর্জন করেনি তা কিন্তু নয়। একটা বড় অর্জন কি, তিনি ইন এ সেন্স তার যে বড় প্ল্যান ছিল ইমিগ্রেশন নিয়ে, তার একটা অংশ তিনি অর্জন করেছে। তা কি, দক্ষিণ থেকে লোক আসা তিনি বন্ধ করেছেন। বাইডেনের শেষ বছরে হাজার হাজার লোক আমরা দেখেছি দক্ষিণ থেকে সাউথার্ন বর্ডার ঘুরে আমেরিকা ঢুকছে। অলমোস্ট 1 লক্ষের বেশি লোক ঢুকেছিল ঠিক শেষ বছরে, সেটা এখন নেমে এসছে মাত্র 16,000-এ। এটি ট্রাম্প সাহেবের সাফল্য। আমরা কেউই চাই না যে বলগাহীন আনব্রাইডাল ইমিগ্রেশনের দেশে হোক, আমরা কেউ চাই না। বিশেষ করে ক্রিমিনাল এমন লোক আমেরিকায় ঢুকুক, বাস করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইমিগ্রেশন বন্ধের নামে, ইমিগ্রেশন রাউন্ড আপ করার নামে ট্রাম্প সাহেব যা করছেন এবং যা ঘটছে মিনিয়াপলিসে, তা আমরা কি দেখতে পাচ্ছি। একটু আগে নাকিব ভাই বললেন গেস্টাপোর কথা, আমরা কত আসলে আমরা এই নিয়ে উল্লেখ করেছি। জো রোগান বলছেন, ট্রাম্পের ঘনিষ্ঠতম একজন সমর্থক, তিনি বলছেন যে আমরা কি গেস্টাপোর যুগে ফিরে যাচ্ছি, যেখানে রাস্তায় নাম আমাকে জিজ্ঞেস করা হবে তুমি কে, তুমি আমেরিকান না তুমি বহিরাগত, তোমার পাসপোর্ট কোথায়। যা দেখানো হতো, যে ঘটনা ঘটতো জার্মানিতে বা নাচি জার্মানিতে, আমরা কি সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছি? কে বলছে? জো রোগানের মতো লোক বলছে। তার মানে দেশের যারা একসময় ট্রাম্পের সমর্থক ছিল, যারা এখনো হয়তো বা ট্রাম্পের নীতির ব্যাপারে আস্থাবান, তারা দেখছে যে না, যে কাজটা হচ্ছে তা মোটেই ভালো হচ্ছে না। দেশ তো ভাগ হয়ে যাচ্ছে, বিভক্ত, এবং কিভাবে বিভক্ত হচ্ছে, এ অন রেশিয়াল লাইন, বি অন ইকোনমিক টার্মস। এই যে আমরা বললাম, নাকিব বলেছে, আমিও বলেছি যে ট্রাম্প সাহেবের বিজয়ের পেছনে দুটো কারণ ছিল 24 সালে। একটা ছিল ইমিগ্রেশন তিনি থামাবেন, আর 2 ইকোনমি ইমপ্রুভ করবেন। ইকোনমির কি অবস্থা আপনারা জানেন, আমরা সবাই জানি। আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, দ্রব্যমূল্য কিভাবে বেড়েছে, পকেটে হাত দিলে বুঝি আমরা, বাজারে গেলে বুঝি আমরা। গত সপ্তাহে 100 টাকা যা কিনতাম, এখন তাকে 300 টাকা লাগছে আমার। ফলে এই যে দৈনন্দিন হ্যাসল, দৈনন্দিন সংকট আমাকে তো ফেস করতে হচ্ছে, প্রত্যেকে ফেস করতে হচ্ছে। ফলে তার বিগেস্ট অ্যাচিভমেন্ট ছিল ইমিগ্রেশন, যে সম্পূর্ণ ধুলায় তিনি লুটিয়ে দিচ্ছেন মিনিয়াপলিসের মতো জায়গায় বা ডেমোক্রেটিক সিটিগুলিতে। গতকাল তিনি কি বলেছেন, নির্দেশ দিয়েছেন যে ডেমোক্রেটিক স্টেটগুলি, যারা স্যাংচুরি সিটি, যে সমস্ত শহর আছে এবং সবই ডেমোক্রেট নিয়ন্ত্রিত, তিনি ফান্ডিং দেবেন না। টাকাটা তার ব্যক্তিগত নয় তো, টাকাটা তো আমাদের ট্যাক্সের পয়সা। এই দেবেন না সিদ্ধান্ত তিনি কি করে নেবেন, কার ভিত্তিতে তিনি নেবেন? কংগ্রেস বলে একটা জিনিস তো আছে নাকি নাই? আনফর্চুনেটলি যে কংগ্রেস এই মুহূর্তে আছে, সেই কংগ্রেস তো দায়িত্ব পালন করছে না। সেই কংগ্রেস তার শিরদাঁড়াটি পকেটে নিয়ে বসে আছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের আইন প্রণেতারা এবং আমরা যারা সাধারণ নাগরিক আমাদের শিরদাঁড়া অর্জন করব, যতক্ষণ না পর্যন্ত আমরা প্রতিবাদ করে বলবো যে না, এটা অ্যাকসেপ্টেবল না, ততদিন পর্যন্ত অবস্থা বদলাবে না। এবং আমি বলছি আপনাকে, লোকে কিন্তু প্রতিবাদ করছে বলি একটু আগে বললাম অ্যাপ্রুভাল রেটিং ট্রাম্প সাহেবের মাত্র 37% লোক বলছে তিনি ঠিক করছেন। এই প্রতিবাদটার ফলটা কি পাবো আমরা? আপনি বলেন 30 বছর না, আপনি আর 9টা মাস অপেক্ষা করুন। আমি আপনাকে এই টেলিভিশন প্রোগ্রামে আজকে নিশ্চয়তা দিচ্ছি যে মধ্যবর্তী নির্বাচনে ডেফিনেটলি মার্কিন কংগ্রেসের হাত বদল হবে, এবং সেটা হবে ট্রাম্প সাহেবের জন্য একটা কঠিন বার্তা। তিনি কি বলেছেন, কোনোভাবেই কংগ্রেস ছাড়া যাবে না, কারণ কংগ্রেস ছাড়লেই আমাকে ইমপিচ করবে। দ্যাট মে অ্যাকচুয়ালি হ্যাপেন।
অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি অর্থনীতির কথা বলছিলেন, অর্থনীতির কথা আর নতুন করে কি বলবো, উনার দাবিগুলা কতটাই অযৌক্তিক। উনি বলছেন যে ফার্মাসিউটিক্যাল ড্রাগসের প্রাইস উনি 100%, 200%, 300%, 600% পর্যন্ত কমিয়েছেন। আই মিন রিয়েলি ওকে। সো এই দাবিগুলো কতখানি অযৌক্তিক না, কারণ অঙ্ক তো মেলে না এবং মেলার কথাও না। নাকিবুর রহমান, যাচ্ছে আপনার কাছে। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব। গাজা বোর্ড অফ পিস তৈরি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে আছেন রথী মহারথী, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে আছেন, টনি ব্লেয়ার আছেন, জ্যারেড কুশনার আছেন, মার্কো রুবিও আছেন, চমৎকার সব ব্যক্তিত্ব আছেন সেখানে। উদ্দেশ্য হচ্ছে গাজাকে পুনর্নির্মাণ করা। কার জন্যে? আমার কাছে দেখে শুনে মনে হয়নি প্যালেস্টিনিয়ানদের জন্য, কিন্তু কথা বলা হচ্ছে তাদেরকে নিয়ে, এবং 35টি মেম্বার স্টেটও ঢুকানো হয়েছে এখানে, যার মধ্যে ইউরোপিয়ান অনেক দেশকে রাখা কথা বলেছিল, তারা সবাই ডিক্লাইন করেছেন। আমার কথা হচ্ছে এরা কারা, কেন এই দেশগুলোকে নেওয়া হলো, আসলে এই বোর্ড অফ পিসের উদ্দেশ্যটা কি, এবং কেন প্যালেস্টিনিয়ানদেরই কোনো প্রতিনিধি নাই এখানে? এটাই এবং বাই দ্য ওয়ে আরেকটি এর প্রশ্ন জুড়ে দিচ্ছি, এটা ইউনাইটেড নেশনের মাধ্যমে না করে তাকে পাশ কাটিয়ে কেন করা হলো? ওই যে একটা কথা আছে না, যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে। আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। জি, ইউনাইটেড নেশনস দিয়ে কোনো কিছু করতে গেলে তো উদ্দেশ্য সফল হবে না। এখানে তো উদ্দেশ্যটা হলো প্যালেস্টিনিয়ানদের মুক্তি না, প্যালেস্টিনিয়ানদের উপরে অত্যাচার, নির্যাতন, জেনোসাইড বন্ধ করা না। এটার উদ্দেশ্য হলো যে ইসরায়েলের প্যালেস্টাইনিদের এথনিক ক্লিনজিংকে নর্মালাইজ করা, এবং সুন এনাফ তাদেরকে পুরা শুধু এই ভূখণ্ড না, এর বাইরেও এটাকে এক্সপ্যান্ড করে অন্য অন্য জায়গাতেও নিয়ে যাওয়া। সো 22শে জানুয়ারি বেসিক্যালি গতকালকেই তিনি তার গাজা সিজ ফায়ার রিকনস্ট্রাকশন ওভারসাইট বলে তিনি ডেভোসে এই ঘোষণাটা দিয়েছেন, যেটার দুইটা লেয়ারের কথা তিনি বলেছেন। প্রথম লেয়ারটা হলো বোর্ড লিডারশিপ। এইখানে কয়েকজন মানে খুব উইয়ার্ড কিছু নেম থাকবে। তিনি ডোনাল্ড ট্রাম্প নিজে চেয়ারম্যান ডিক্লেয়ার করেছেন, মার্কো রুবিও, তারপরে তার জামাই জেরার্ড কুশনার, স্টিভ উইটকফ এবং টনি ব্লেয়ার। অল দ্য গুড পিপল। মানে এর থেকে মানে দিস ইজ বেসিকলি দ্য হোয়াট ইউ কল ইট, যে ব্যান্ড অফ উইয়ার্ডোজ, মিসফিটস। এর থেকে মিসফিটস আর হতে পারে না। মানে টনি ব্লেয়ার ওয়াজ দ্য বুচার অফ ইরাক, ওয়েল স্টিভ উইটকফের কথা আর নাই বললাম, আর জেরার্ড কুশনার, হোয়াট এক্সপিরিয়েন্স ডাজ হি হ্যাভ, তাই না? আর আমরা যদি মেম্বার স্টেটগুলা দেখি, যারা এখনো কেউ ওভাবে কনফার্ম করেননি, তো তারপরেও যাদেরকে রাখা হয়েছে আপনি যদি দেখেন যে অ্যালফাবেটিক্যালি যদি আমরা যাই, আর্জেন্টিনা, আলবেনিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলারুস, বুলগেরিয়া, ইজিপ্ট, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, কাজাখস্তান, সো ইউ ক্যান গো অন, And Israel. অ্যাজ ইউজুয়াল, কাতার, সৌদি আরবিয়া। আর কাদেরকে রাখা হয়নি, মানে তারা বলেছে যে তারা থাকবে না, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ইউকে, আর মানে এদেরকে ইনভাইট করা হয়েছে কিন্তু তারা থাকবে না বলেছে। আর ইনভাইটই করা হয়নি কাদেরকে যদি দেখেন, যে চায়না, জার্মানি, রাশিয়া, অফকোর্স ইউক্রেন। তো মানে এটার যদি আপনি বলেন, দেখেন যে এটার আসলে উদ্দেশ্যটা কি, কেন এটা ক্রিয়েট করা হয়েছে। তো আমরা যদি বিভিন্ন নিউজ আউটলেট গুলা ঘাঁটি, মানে থিওরিটিক্যালি এটার যে মানে কি বলা যায়, যে কাগজে কলমে উদ্দেশ্য এবং মানে ইন্টেনশন দুইটার মধ্যে তো পার্থক্য আছে আমরা জানি, কিন্তু কাগজে কলমে উদ্দেশ্য হলো হেল্প মেইনটেইন ওভারসি দ্য গাজা সিজফায়ার ফ্রেমওয়ার্ক। তো এটা মানে অ্যাজ ইফ ইউনাইটেড নেশনস এর এই সামর্থ্য নাই, আর একটা ফ্রেমওয়ার্ক করতে হবে প্যারালাল কিছু। Right. এবং দ্বিতীয় হলো যে সাপোর্ট এ ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারসাইট স্ট্রাকচার। তারপরে 3 নাম্বার হলো কোঅর্ডিনেট ডিমিলিটারাইজেশন, গভর্নেন্স রিফর্ম অ্যান্ড লার্জ স্কেল রিবিল্ডিং। এটা হলো কাগজে কলমে উদ্দেশ্য। এখন এর মাধ্যমে কি ইউনাইটেড নেশনসকে রিপ্লেস করতে পারবে? দে ক্যান ট্রাই, বাট স্ট্রেট ফরওয়ার্ড, লিগাল এবং প্র্যাকটিক্যালি দে ক্যান নট। ট্রাম্প যদিও ইউএনকে ডিমিন করে, ক্ষুদ্র করে, ইউএনের বিভিন্ন ফান্ড বন্ধ করে, এবং আমরা কয়েকদিন আগেই দেখলাম যে অফিসিয়ালি
ইউএন হেলথ অর্গানাইজেশন থেকে, WHO থেকে বের হয়ে এসেছে ট্রাম্প ঘোষণা দিয়ে। এর আগে আরো কিছু ইউএন বডি থেকে বের হয়ে এসেছে। সো আমরা এতক্ষণ ধরে যে কথাগুলা বলছি, এটারই একটা কি বলা যায় যে সিমটম আমরা এখানে দেখছি, যে একটা ওভারঅল একটা কেওয়াস তিনি লাগিয়ে দিয়েছেন। বাট মানে এত কেওয়াটিক অবস্থার পরও একটা ছোট্ট সাই অফ রিলিফ কিছুদিনের জন্য গাজাবাসী পাচ্ছে, এটার জন্য আমি গ্রেটফুল। কিন্তু আমি গাজার যারা অধিবাসী তাদের সাথে কথা বলেছি, অনেকেই কিন্তু ফিরতে পারছে না। মানে শুধুমাত্র যারা বিভিন্ন টানেলের মধ্যে লুকিয়ে ছিল, শুধুমাত্র তারাই বেসিক্যালি তারা সূর্যের মুখ দেখছে, এতটুকুই। কিন্তু রাফা ক্রসিংটা এখনো বন্ধ করে রাখা হয়েছে, অন্য কাউকে বাইরে থেকে আসতে দেওয়া হচ্ছে না। সো এই পিস প্রসেস, সিজ ফায়ার, এটাও কতটা ইমপ্লিমেন্টেড হচ্ছে এটাও কিন্তু কোয়েশ্চেন। বাট আই উইল টেক ইভেন এ সাই অফ রিলিফ ফর ফিউ মোমেন্টস অ্যান্ড বি গ্রেটফুল ফর দ্যাট। Yeah, I guess that's a defeated mentality, but মানে it is what it is. আমি একটা অ্যাড করি হয় ভাই, অবশ্যই অ্যাড করি। অবশ্যই। আমার পুরনো সংগঠন, আমি সংগঠনে 35 বছর কাজ করেছি বলে দুঃখটা বেশি আমার সংগঠনের ব্যাপারে। You are talking about UN. about the UN, হ্যাঁ। প্রস্তাবটা কিন্তু জাতিসংঘ থেকেই উঠেছে, জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল কিন্তু ম্যান্ডেটটা অ্যাপ্রুভ করেছে, বোর্ড অফ পিস হবে একটা। কিন্তু সেই অ্যাপ্রুভাল, সেই ম্যান্ডেটটাকে ট্রাম্প সাহেব টুইস্ট করেছেন। যদি আপনারা দেখে থাকেন তার স্টেটমেন্ট, তাতে বলা হচ্ছে যে শুধু গাজাতে না, ইন আদার পসিবল গ্লোবাল কনফ্লিক্টস, যে কাজটা জাতিসংঘ করে, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করে, তিনি প্রকারান্তরে বলছেন যে গাজাতে তো বটেই, অ্যান্ড ইন আদার পসিবল গ্লোবাল কনফ্লিক্টস। এটা 1 নম্বর। 2 নম্বর, এখানে ভিটো কার আছে? একমাত্র ডোনাল্ড ট্রাম্প সাহেবের। তিনি চেয়ারম্যান, তিনি ঠিক করবেন কে আসবে কে আসবে না। আরো ইন্টারেস্টিং, তিনি বলছেন যে স্থায়ী মেম্বার হবার জন্য, আপনারা জানেন জাতিসংঘে 5 জন পার্মানেন্ট মেম্বার আছে যাদের রাইট টু ভিটো আছে। এখানে স্থায়ী মেম্বার হতে হলে তোমাকে অল ইউ নিড ইজ টু কন্ট্রিবিউট $1 বিলিয়ন। আপনার পকেটে $1 বিলিয়ন আছে, আপনি কন্ট্রিবিউট করতে, আপনি যে হন না কেন আপনি। Everything is transactional. ফলে এর ফলটা দাঁড়াচ্ছে কি জানেন? ফল দাঁড়াচ্ছে যে একটু আগে যেটা বললাম প্রথম পর্বে আপনাদের, যে বিশ্ব ব্যবস্থা আমরা নির্মাণ করেছি, জি সেই বিশ্ব ব্যবস্থাকে আমরা কবর দিচ্ছি। জি, থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি। I cannot believe এটা আপনি এখানে $1 বিলিয়ন দিলে আপনি এখানে ভেটো পাওয়ার পাবেন। সেম ওয়েতে উনি যেরকম যে $1 মিলিয়ন দিলে আমেরিকান গ্রিন কার্ড পাবেন, তা আবার ট্রাম্প গোল্ড কার্ড। মানে অদ্ভুত সেই এই আমার জীবদ্দশায় আমি এই সমস্ত কথা শুনবো, এটা আমি জীবনে কল্পনা করি। আপনি ভাবুন যে গাজাকে কবরে বানালো ইসরায়েল, জি, তার প্রধানমন্ত্রী হবেন এই বোর্ডের একজন পার্মানেন্ট মেম্বার। অফকোর্স। আমাকে যে খুন করেছে, হ্যাঁ, আমার পরিবারকে যে খুন করেছে, হ্যাঁ, এখন তাকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। অফকোর্স, হাউ সুইট। মানে অবিশ্বাস্য বলে যদি বলা হয়, অবিশ্বাস্য, আসলে এটা আসলে ভাষায় বোঝানোর মতো ভাষা আমাদের আছে কিনা এটা এখন প্রশ্নের মুখে। আমি যে ইন্ট্রোটা দিয়েছি, ইন্ট্রোটা আমার ফ্রাস্ট্রেশন থেকে হলেও আপনি যেটি এখন বলছেন, আপনার দুজনই, আসলে আমরা কোথায় এসে পৌঁছেছি। ইফ ইউ কন্ট্রিবিউট, ইউ আর পার্ট অফ ইট, ইফ ইউ আর নট, ইউ আর নোবডি। ওকে, ঠিক আছে, তুমি যদি গাজা, তাহলে তুমি বাংলাদেশে যে রোহিঙ্গার আছে সেটাও আমাদের একটু রিভিল করে দাও, ওখানে একটা রিসোর্ট বানিয়ে দাও, ওটা গাজা ট্রাম্প না, নট গাজা, ট্রাম্প মংলা, ট্রাম্প উখিয়া প্লাজা একটা করি আমরা, একটা কিছু। মানে কথা উঠলে তো অনেক রকমের কথা উঠে। যেহেতু বাংলাদেশের কথা চলে আসলাম, হাসান বেদুস আপনার কাছে আমি যাচ্ছি প্রথমে বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে অনেক অনিশ্চয়তা, অনেক কথা শোনার পরে ফাইনালি ইলেকশন হচ্ছে, এবং আপনি প্রথম থেকেই বলে আসছেন যে ইলেকশন হবে, ইলেকশন না হওয়ার কোনো উপায় নেই, এই সমস্ত আমরা কথা যে শুনছি সেগুলো সঠিক না, এবং সেই মতেই ইলেকশনটা হচ্ছে, এবং এটি একটি ভালো খবর, এটি একটি সুখবর। দেশের মানুষ একটি সুযোগ পাচ্ছে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার। তার সাথে আছে গণভোট, ইয়েস অর নো। এই আমরা শুনছি যে বাংলাদেশ সরকার মানে এখনকার যে মানে সরকার আছেন বর্তমানে, তারা চেষ্টা করছেন যাতে ইয়েস ভোট দেয় মানুষ,
এই ব্যাপারে তারা প্রচারণাও করছেন। তো এই নির্বাচনটা সামনে যেটি আছে আপনি কিভাবে দেখছেন, এটি একটি প্রশ্ন। এই যে ইয়েস অর নো ভোটটিতে জনগণকে বলে দেওয়া হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে যে ইয়েস ভোট দেন আপনারা, কেন, সেটিও আমি আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, প্রথমে নির্বাচনের কথা বলি। জি। যেই মুহূর্তে বলা হলো যে 22 তারিখ থেকে সম্ভবভাবে প্রচারণা করবার, দেশের চেহারা একদম বদলে গেছে। দেশের চেহারা পুরোপুরি বদলে গেছে। সারা দেশ জুড়ে উৎসব, ভোটের উৎসব। আমি ঠিক এটার অপেক্ষায় ছিলাম। বাইরে থেকে নানা রকম প্রচারণা চলছে, ষড়যন্ত্র চলছে ভোটকে, এই নির্বাচনকে ব্যাহত করবার জন্য। ব্যাহত করা কেন জানি, এটা বুঝতে হবে কেন এটা বন্ধ করতে হবে কেন। ভোট বন্ধ করা মানে, ভোট হওয়া মানে একটা নতুন সরকার, মানুষ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। 60%, 70%, হোয়াটএভার সংখ্যক লোকের ভোট পেয়ে সরকার গঠিত হবে। তখন কে বলবে যে এই সরকার অবৈধ? এখন যেমন দিল্লিতে বসে প্রাক্তন সরকার প্রধান বলে আজকে তিনি প্রেস কনফারেন্স করেছেন, বলে বেড়াচ্ছেন অবৈধ সরকার। তখন কে বলবে অবৈধ সরকার? তাদের প্রয়োজনই কিন্তু প্রয়োজন ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখা। যতদিন তিনি থাকবেন ততদিন তাকে গাল দিতে পারবো, ততদিন তাকে বাইরে থেকে ষড়যন্ত্র করতে পারবো। ওয়ান্স ইলেকশনস আর হেল্ড, কি বলবো আমরা? আগে যেটা বললাম, নাটকীয় ভাবে অবস্থা বদলে গেছে সর্বত্র, সারা দেশ জুড়ে। এক, আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা বলি। আমি কি আশা করেছিলাম এই নির্বাচনটা কেমন হবে? এই নির্বাচনের আগে যে বিপ্লব কারা করলো? তরুণরা। আপনি দেখেছেন কি পরিমাণ তরুণ প্র্যাকটিক্যালি নন এক্সিস্টেন্ট নির্বাচনী, যারা নির্বাচন করছেন তিন প্রধান দলের মধ্যে, ইনক্লুডিং এনসিপি লিটারালি নন এক্সিস্টেন্ট পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে। তরুণদের তারা জয় করে আসবে এমন আমি কোনো আশা দেখি না। এমনকি এনসিপি জামাতের ঐক্যের পরে আমার মনে হয় না যে কোন তরুণ জিতে আসবে। এক, নারীর অ্যাবসেন্স, অনুপস্থিতিতে। জুলাই বিপ্লবের বড় শক্তি ছিল নারী। আমাদের রাজনৈতিক মঞ্চ থেকে নারীরা উধাও হয়ে গেছেন। ইনফ্যাক্ট জামাত থেকে বলা হচ্ছে, বাবা তোমরা ঘরে থাকো, তোমরা কয়েক ঘন্টা কম কাজ করো, তোমাদের পুষিয়ে দেবো আমরা, পরামর্শ দিচ্ছে জামাত, পরামর্শ দিচ্ছে। ফলে দুই, তিন নম্বর দেখতে পাচ্ছি কি আমরা, যে দুটি ব্রড ধারা তৈরি হচ্ছে। বিএনপি মধ্যপন্থী, জামাত দক্ষিণপন্থী। ওপেনলি, এতে কোনো মানে তর্কের কোনো সুযোগ নেই। এবং আপনারা দেখেছেন এই সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের লেখা ছাপা, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট ছাপা হয়েছে। ওয়াশিংটন পোস্ট থেকে বলা হচ্ছে যে ঢাকায় মার্কিন দূতাবাস মিটিং করে বলেছে তারা ওয়েলকাম করছে, তারা ফ্রেন্ডশিপ এক্সপেক্ট করছে জামাতের সাথে। মানেটা কি? এর মানেটা হচ্ছে যে জামাত ইজ এ পলিটিক্যাল রিয়ালিটি, এটা আমেরিকা মেনে নিচ্ছে। জামাত বাংলাদেশের রাজনীতিতে একটা পলিটিক্যাল রিয়ালিটি। একদিন বলতে আমরা নানা কথা বলেছি আমরা, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা যে জাতীয় জনমত জরিপে বিএনপির পরেই জামাত। ফলে জামাত হ্যাজ ইমার্জড অ্যাজ এ বিগ পলিটিক্যাল প্লেয়ার ইন বাংলাদেশ, সেটা আমেরিকাও এগ্রি করছে। পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি আমরা, যে সারা দেশ জুড়ে তারেক জিয়া / বেগম জিয়ার অভাবিত একটা রিসেপশন। কেন? দুটো কারণ আমি মনে করি। এক নম্বর, একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে বাংলাদেশে, লিডারশিপ ভ্যাকুয়াম। তাকাবো কার দিকে, কার কাছ থেকে আশা পাবো আমরা? নেতা নেই কোনো। সেই ভ্যাকুয়ামে তারেক জিয়ার প্রবেশ ঘটেছে, এক। আর দু নম্বর, আমাদের দেশে এই মুহূর্তে বাংলাদেশে পলিটিক্স, এই পলিটিক্স একটা বড় একটা ফ্যাক্টর হচ্ছে ভারত। ভারতকে ঠেকাবে কে? ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারে কে? বেগম জিয়ার যে ইতিহাস, গত 30 বছরের ইতিহাস, সেটাকে বলা হচ্ছে আনকম্প্রোমাইজিং। তিনি কম্প্রোমাইজ করেননি। ইট ইজ পার্শিয়ালি ট্রু। সত্যি হোক মিথ্যা হোক, এই মিথটাকে আমরা গ্রহণ করেছি। একদিকে হিরো ওয়ার্শিপ, অন্যদিকে কারেজ। নেতৃত্বের ভ্যাকুয়াম থেকে তারেকের উত্থান, অন্যদিকে সাহসের প্রয়োজন থেকে বেগম জিয়ার পুনর্মূল্যায়ন।
এই দুই ইকুয়েশন থেকে আজকের বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে। আগামীকাল কি হবে দেখেছেন আপনারা, গতকাল জামাত থেকে বলা হয়েছে জামাত তৈরি আছে বিএনপির সাথে আগামীতে একটি অভিন্ন সরকারে অংশগ্রহণ করতে। মাথায় রাখবেন, আপনি একটু আগে বলেছেন গণভোট নিয়ে, গণভোটের ভিত্তিতে ছিল কিন্তু ছিল না, এখনো আছে চার্টার, জুলাই চার্টার। সেই জুলাই চার্টার তারা কারা তৈরি করেছে? সমস্ত দল মিলে। কিন্তু আমরা এই প্রোগ্রামে বলেছি আমরা যে একদিকে ইউনূস সাহেব, অন্যদিকে বিএনপির ফখরুল সাহেব, পাশে শফিকুর রহমান সাহেব বসে গলাগলি হাত মেলাচ্ছেন। এই যে অভাবিত দৃশ্য দেখেছি আমরা, আমাদের পলিটিক্যাল ফোর্সেস গুলি হাত মেলাচ্ছে কোন কারণে? পরিবর্তনকে ওয়েলকাম করবার জন্য। যে চার্টারটা আমরা অ্যাপ্রুভ করতে যাচ্ছি বা করবো না গণভোটে, তাতে কি বলা হচ্ছে? আমাদের রাজনৈতিক ক্ষমতার পুনর্গঠন, আমাদের যে পলিটিক্যাল সিস্টেম আমাদের এক্সিস্ট করে, তাতে কি দেখি আমরা? ক্ষমতার কেন্দ্রে এক ব্যক্তি, প্রধানমন্ত্রী, স্ট্রং এক্সিকিউটিভ, আমেরিকার মতো স্ট্রং এক্সিকিউটিভ, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স নেই, এবং কি বডিগুলি ইন্ডিপেন্ডেন্ট না। কি বডি বলতে কি বলছি আমি? ইলেকশন কমিশন, এন্টি কারাপশন বডিজ ইত্যাদি ইত্যাদি। এই গণভোটে চেষ্টা করা হয়েছে যাতে করে এই বডিগুলি ইন্ডিপেন্ডেন্ট আকার গ্রহণ করতে পারে। প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমে, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ে, দুটার বেশি হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। আপনারা সবাই জানেন সেই ধারাগুলি, এবং সরকার চায় এই ধারাগুলি গৃহীত হোক। আমিও তো চাই। আমাদের যে পুরনো শাসন ব্যবস্থা তাকে ভাঙতে হবে। ভাঙার জন্যই আমরা সবাই মিলে এই চার্টারটা লিখলাম। ফলে সরকার যদি বলে এটাকে পক্ষে বলো, অন্যায় কি করছে? আপনার আমার দায়িত্ব হচ্ছে এটাকে বলা, ভাই এটাকে অ্যাপ্রুভ করো। অ্যাপ্রুভ না করার মানেটা হচ্ছে যে সেই স্বৈরাচারকে আবার পথ করে দেওয়া। সো ইয়েস, আমি স্ট্রং ভোট জানাচ্ছি, এই গণভোটের পক্ষে ভোট দিন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বিভিন্ন পত্রিকায়, ইভেন বাংলাদেশের বড় বড় পত্রিকায় কথাটি এমনভাবে তোলা হয় যাতে এটি একটি অন্যায় করছেন সরকার, এবং মানুষ যাতে না ভোটটি দেয়। আমি খুব অবাক হয়েছি কিছু কিছু হেডলাইন দেখে। এনিওয়ে, আমি নাকিবুর রহমান যাচ্ছি আপনার কাছে। বাংলাদেশের এই যে আপকামিং ইলেকশন আসছে, আপনি এই ইলেকশন ট্রেন্ডটি কেমন দেখছেন? দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কেন তরুণদের দেখছি না এই ইলেকশনে, এবং এই ইলেকশনে আপনার প্রাইমারি কনসার্ন কি অ্যাবাউট দিস ইলেকশন, আপনার এক্সপেকটেশনটাও কি? সঙ্গে হাসান ফেরদৌসী কথা বলেছেন যে জামাত ইসলামী মেয়েদেরকে বাসায় পাঠিয়ে দিচ্ছেন, ইউ ক্যান রেসপন্ড টু দিস। আসলে কি মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছেন কিনা এই ইলেকশনের আগে দিয়ে? না, থ্যাংক ইউ ভেরি মাচ। You don't have a whole lot of time. You have like 2 minutes, 3 minutes. I'll try. আমি হাসান ফেরদৌস ভাইয়ের সবগুলো কথার সাথেই একমত, এবং আমি মানে with regret I wanted to see more women participation জামাত থেকেও, কিন্তু এটা হয়নি because of many reasons. সো এটা আক্ষেপের জায়গা ডেফিনেটলি। এবং হাসান ফেরদৌস ভাই যে কথাগুলো বলেছেন অধিকাংশ কথার সাথেই আমি একমত, এক্সেপ্ট ফর ওয়ান, যে তিনি বলছেন যে জামাত মহিলাদের ঘরে বসিয়ে রাখার চেষ্টা করেছে। এই প্রচার প্রোপাগান্ডাটা আসছে ফ্রম অ্যাবসলিউটলি জেনোফোবিক পয়েন্ট অফ ভিউ। যে ডক্টর শফিক সাহেব যে প্রস্তাবটা দিয়েছেন, ইট ওয়াজ নট এ পলিসি, ইট ওয়াজ এ রেকমেন্ডেশন হি মেড ফর ওয়ার্কিং মাদার্স। যেই মাদের ছোট বাচ্চা আছে তাদেরকে, তাদের জন্য 3 ঘন্টা রিলিফ, এটার মাধ্যমে অনেক মা যাদের ছোট বাচ্চা আছে তারা আরো কর্মক্ষেত্রে যেতে উৎসাহিত বোধ করবে। এবং এটা মানে ইউ হ্যাভ টু, আমি আরো বারবার বলছি যে ইউ হ্যাভ টু লুক এট দ্যাট প্রপোজাল এট ইটস মেরিট। ইউ ক্যান নট লুক এট এ প্রপোজাল ফ্রম হুম ইট কেম ফ্রম, কারণ ওখানেই বায়াসটা আসে। আমরা কি এই ধরনের পলিসি দুনিয়ার অন্য কোথাও দেখেছি? হ্যাঁ দেখেছি। আমরা সুইডেনে দেখেছি যে 8 বছর পর্যন্ত বয়স্ক যেই নারীদের সন্তান রয়েছে তাদেরকে 25% ওয়ার্ক রিলিফ দেওয়া হয়। এটা নিয়ে এত কেউ বলবে না যে সুইডিশ গভর্নমেন্ট মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখতে চায়। আপনার অস্ট্রিয়াতে সিমিলার এই রিলিফ আছে। ম্যাটারনিটি রিলিফের কথা তো আমরা জানি। সুতরাং
এটাকে জেনারেলাইজ, উনি তো জেনারেলাইজ করে ওকে বলেন নিজে সব মহিলাদেরকে। মূল কথা, জামাত কি মহিলাদের ঘরবন্দি করে রাখতে চায় কিনা? Of course not. Of Of course course not. not. Okay, আপনি যদি- let's আপনি বরং এই পলিসির কারণে এখনো বাংলাদেশে আমি আমার পরিচিত এবং আপনারাও খোঁজ নিলে দেখবেন যে অনেক মা যাদের সন্তান ছোট, তারা সন্তানকে সময় দিতে পারবে না বলে তারা চাকরি ছেড়ে দেয়। ওকে, সো এই প্রস্তাবের কারণে তাদের ইট উইল ফ্যাসিলিটেট দেম যে তারা এবং দিস ওয়াজ জাস্ট এ প্রপোজাল, এবং এটা নিয়ে যেহেতু বিতর্ক তৈরি হয়েছে আমরা এটা নিয়ে আর কথা বলছি না। কিন্তু যেহেতু জামাত ইসলামী একটা ইসলামিক রাজনৈতিক দল, তারা মানে বাই ডিফল্ট তারা কোনো কিছু বললেই এটা নারীদেরকে ঘরে আটকায় রাখা। Okay. আই ক্যান চ্যালেঞ্জ এনিবডি যে জামাত ইসলামীতে যত বেশি কর্মজীবী নারী আছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে অত কর্মজীবী নারী নেই। Okay, আই হ্যাভ টু মেক অ্যানাদার পয়েন্ট, সেটা হলো যে আমি দুর্ভাগ্যজনক বলছি এই কারণে যে জুলাই চার্টার যেটা আমরা সবাই সই করেছি এবং যে গণভোটটা হচ্ছে, জামাত ইসলামী কিন্তু সেই গণভোটটা নির্বাচনের আগে হওয়ার দাবি করেছিল, এবং সেই দাবি যদি মেনে নেওয়া হতো তাহলে পরে কিন্তু এই নির্বাচনেই এই গণভোটের জুলাই চার্টারটা ইমপ্লিমেন্টেড হতো, যেটা বলে প্রত্যেক রাজনৈতিক দলকে 5% নারী প্রতিনিধি নমিনেশন দিতে হবে। তাহলে পরে আমরা দেখতাম যে নারী প্রতিনিধিত্ব বাড়ছে, ইনক্লুডিং জামাত ইসলামী। সো জামাত ইসলামীও চেষ্টা করেছে নারী মনোনীত করার, কিন্তু বাংলাদেশের রিয়ালিটিতে এটা কিন্তু অত সহজ না। এবং বিএনপির যে 10 জন নারী প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনি প্রত্যেককে দেখেন, they are not running at their own capacity, they are all legacy candidate, each and every one of them. legacy. I like that word, legacy candidate. Honestly, I They are all 100% of them. we So, are on the other hand, আমাদের 30 seconds, 30 seconds. 3 জন নারী প্রতিনিধিকে দিয়েছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। So it is small, but at least it's a start. Yeah. হাসান ফেরদৌস, আমি জানি আপনার মুখ উসকুস করছে, আপনি কিছু বলতে চাচ্ছেন, কিন্তু আনফরচুনেটলি আমাদেরকে আজকে এখানে শেষ করতে হচ্ছে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সুযোগ আসবে আগামীতে। সো ইউ ক্যান হোপ ফর দ্য বেস্ট। একটা যদি বলি আমি খুব দ্রুত। ভ্যান সাহেবের কথা বলি আমি, একটা কথা 30 সেকেন্ডসে 30 seconds, yeah. একই কথা বলে জেডি ভ্যান সাহেব বলেছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট, জি। যে মেয়েদের কাজ করতে হবে কেন? কেন করতে হবে? থাকবে, বাচ্চা পালন করবে, সেই তো। হ্যাঁ। এখন আপনি যদি আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আছে তাদেরকে আপনি 3 ঘন্টা রিলিভ ওকে, দেন। উই উইল আমাদের নিউ ইয়র্কের মেয়র সাহেব প্রস্তাব করেছেন প্রত্যেককে চাইল্ড কেয়ার দেওয়া হবে। Okay. Give them that. Okay, we will debate on this এটার মানে issue. তো এই না যে আপনি তাদেরকে ঘরে আটকিয়ে রাখছেন। জি। That's what he really wants. Okay, আচ্ছা, okay. জামাতের প্রধান বলছেন, আপনি বুঝি পলিসি নয়, আমার পলিসি রিকমেন্ডেশন। না, কিন্তু Okay, আপনি my producer, আমার producer. বেনিফিটকে তো আপনি আপনি তো একটা বেনিফিটকে রেস্ট্রিকশন বলতে পারেন না। Okay, no problem. We will have time next week, I promise you. দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।